প্রধানমন্ত্রীর চায়না সফর বাংলাদেশের জন্য আত্মমর্যাদার প্রমাণ। ভারতীয় আগ্রাসন বিরোধী অবস্থান স্পষ্ট, বলছেন সংসদের বাইরে থাকা দলের নেতারা। সংসদে ঐক্যের বার্তা জামায়াত আমিরের। বাজেট ঘাটতি মেটাতে ৫,০০০ টাকা ফেরত আনার পরামর্শ, অর্থ পাচারকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান। পোশাক রপ্তানিতে মন্দার ছাপ, ইউরোপের কমছে চাহিদা। বৈশ্বিক অর্থনীতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। অপ্রচলিত বাজারেও আলোর দেখা নেই। বাজেটে কৃষি খাতে বরাদ্দে উত্তরাঞ্চলের জন্য নতুন সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা। রাজশাহীতে যোগাযোগ ব্যবস্থা সহজ করার তাগিদ ব্যবসায়ীদের। স্বাগত ওয়ান বুলেটিনে। আমি ইশতিয়াক আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, সংসদে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যারা আমাদেরকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছে তাদের জন্য কাজ করার জন্য তাদের সুরক্ষা বৃদ্ধি করা। মাননীয় স্পিকার, দ্বিতীয় ধাপে আমরা চাই রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, রফতানি বহুমুখীকরণ এবং অবশ্যই কর্মসংস্থান সম্প্রসারণ করা। তৃতীয় ধাপে মাননীয় স্পিকার, উৎপাদনশীল, উদ্ভাবন নির্ভর, প্রতিযোগিতা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ভিতকে সুদৃঢ় করা। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি শুধু জিডিপি প্রবৃদ্ধির হার বাড়লেই প্রকৃত উন্নয়ন হয় না। উন্নয়ন তখনই হয়, একজন মানুষ হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে আমি উন্নয়নকে তখনই বুঝি যখন সাধারণ মানুষের ঘরে স্বস্তি আসে, যখন জনগোষ্ঠীর, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত হয়, যখন তরুণরা তাদের যোগ্যতা অনুযায়ী কর্মে নিযুক্ত হয়, যখন কৃষক ভাইটি তার পরিশ্রমের ন্যায্য মূল্য পায়, অর্থাৎ তার যে প্রোডাক্ট সেটির ন্যায্য মূল্য পায়, যখন উদ্যোক্তারা, যেটি মাননীয় বিরোধী দলের নেতাও তার বক্তব্যে কিছুটা উল্লেখ করেছেন, কোন রকম হয়রানি ছাড়া ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসা করতে পারেন এবং পরিচালনা করতে পারেন, এবং আমানতকারী তার অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা পান, এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের কাছে স্বচ্ছ এবং দায়বদ্ধ থাকে। মাননীয় স্পিকার, আমি এটাকেই মনে করি অর্থবহ উন্নয়ন। আমাদের এবারের বাজেটে সেই মানবিক এবং গণতান্ত্রিক অর্থনীতির ভিত্তি নির্মাণের রূপকল্প। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই অর্থনীতি একটি সিরিয়াস ম্যাটার। আমরা সেই জন্য পরিকল্পনা গ্রহণ করে পরিকল্পনার মাধ্যমে আমরা এগোতে চাই, এবং সেজন্যই আমরা এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনীতি গড়ে তুলতে চাই যেখানে মাননীয় স্পিকার, ঋণ নয়, উৎপাদন হবে বিনিয়োগ নির্ভর, কাগজে প্রবৃদ্ধি নয়, বরং কর্মসংস্থান এবং জনগণের জীবনযাত্রার মান হবে উন্নয়নের বড় সূচক। মাননীয় স্পিকার, বাংলাদেশ, যে বাংলাদেশকে নিয়ে আমরা অনেক কিছু ভাবি, অনেক চিন্তা করি, এমন একটি বাংলাদেশকে আমরা গড়তে চাই, এমন একটি বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই যেখানে আমাদের তরুণরা তারা চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করবে না, বরং তার মেধা, দক্ষতা এবং উদ্যোক্তা দিয়ে তার যে উদ্যমী যে শক্তিটি আছে সেটি দিয়ে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। এবং মাননীয় স্পিকার, সে কারণেই আপনি খেয়াল করে দেখবেন এবারের বাজেটে আমরা যেটি চেষ্টা করেছি মাননীয় স্পিকার,
100% সফল এখনো হয়তো আমরা হতে পারিনি, কিন্তু আমরা যে উদ্যোগটা গ্রহণ করেছি, যে চেষ্টা করেছি, সেটি হচ্ছে দেশীয় শিল্পকে বিকাশের জন্য আমরা সব রকম প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। এবং একই সাথে মাননীয় স্পিকার, নতুন কর্মসংস্থান যেখানে যে সেক্টরে সৃষ্টি হতে পারে সেটির পথ আমরা সুগম করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। আমাদের লক্ষ্য, আগেও বলেছে মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য হচ্ছে একটা বাংলাদেশ তৈরি করে যেটা হবে উৎপাদনমুখী দেশ, রফতানিমুখী এবং উদ্ভাবন নির্ভর অর্থনীতি তৈরি করা আমাদের। এবং এ কারণেই কিন্তু মাননীয় স্পিকার, এখানেও আমি বলেছি, আমাদের শিল্পমন্ত্রী ওনার একটি বক্তব্যে কয়েকদিন আগে বলেছেন, আমরা যে সকল বাস্তবায়নের জন্য এই অর্থনীতির যে গতি চাকা, এটিকে বেগবান করার জন্য মাননীয় স্পিকার, আমরা বন্ধ এবং রুগ্ন যে শিল্প কারখানাগুলো আছে সেগুলো চালু করার বিভিন্ন রকম উদ্যোগ আমরা গ্রহণ করেছি মাননীয় স্পিকার। নতুন শিল্প স্থাপনে সহায়তা প্রদানের আমরা চেষ্টা করছি, দেশীয় এবং বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা এবং একই সাথে মাননীয় স্পিকার, শিল্প অঞ্চল ভিত্তিক কর্মসংস্থান নতুন সুযোগ যাতে সৃষ্টি করতে পারে সেটাও আমরা চেষ্টা করছি। মাননীয় স্পিকার, একটু আগে বিরোধী দলের নেতা উল্লেখ করেছেন, আপনি উল্লেখ করেছেন, এবং আমাদের এখানে সংসদ সদস্য আছেন জনাব পার্থ, উনিও ওনার বক্তব্যে বলেছেন ওনাদের এলাকার কথা, আপনারা তিনজনই বলেছেন ভোলার কথা। মাননীয় স্পিকার, যেহেতু এই বিষয়টি এসছে, আমি ওদিন বলেছিলাম যে একটি পরিকল্পনা আমাদের আছে, যেহেতু ওখানে গ্যাস পাওয়া গিয়েছে, এনার্জি পাওয়া গেছে, আমরা ওখানে শিল্প পার্ক তৈরি করতে পারি কিনা সেই ব্যবস্থা পরিকল্পনা অলরেডি আমরা গ্রহণ করছি। মাননীয় স্পিকার, একজন উদ্যোক্তা যেন সহজে তার ব্যবসা শুরু করতে পারেন এবং বাণিজ্যের প্রসার ঘটাতে পারেন, সেজন্য যে সকল আইন কানুন আছে বর্তমানে এই বাজেটের মাধ্যমে আমরা সেই আইন কানুনগুলোকে সহজ করে সে যাতে সহজে লোন বা ফান্ডিং পেতে পারে সেটাকেও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং একই সাথে মাননীয় স্পিকার, উৎপাদিত যে পণ্য সেটার বাজার বৃদ্ধিতে সহায়তা করার যে সকল বাস্তব পদক্ষেপ গ্রহণ করা যায় আমরা সেই পদক্ষেপগুলো গ্রহণ করছি পর্যায়ক্রমিকভাবে। মাননীয় স্পিকার, এগুলো তো গেল প্রচলিত শিল্পের কথা। কতগুলো শিল্প আছে যেগুলো নিয়ে সাধারণত আমরা কথা বলি না, হয়তো সেমিনার সিম্পোজিয়ামে আমরা সেগুলো নিয়ে আলাপ করি, কিন্তু এই শিল্পগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা সেভাবে দেখি না বা চিন্তা করি না বলে আমরা সেটা হয়তো অনেক সময় বুঝে উঠতে পারি না। এই শিল্পগুলোর সাথে বিরাট একটি অংশ জড়িত আছে, যার মধ্যে বিরাট একটি অংশ হচ্ছেন আমাদের মা বোনেরা। একই সাথে অনেক তরুণ তরুণীও এই শিল্পগুলির সাথে জড়িত মাননীয় স্পিকার, এবং এই খাতটির যে নামে পরিচিত সেটিকে বলে ক্রিয়েটিভ ইকোনমি। মাননীয় স্পিকার, কেউ কেউ হয়তো জিজ্ঞেস করতে পারেন এই ক্রিয়েটিভ ইকোনমির মধ্যে কারা কারা পড়তে পারে। এর মধ্যে মাননীয় স্পিকার, চলচ্চিত্র পড়ে, থিয়েটার পড়ে, সঙ্গীত পড়ে, ডিজিটাল কন্টেন্ট পড়ে, ওটিটি পড়ে, গেমিং পড়ে, ডিজাইন পড়ে, ফ্যাশন পড়ে, সফটওয়্যার পড়ে, পর্যটন, এমনকি খেলাধুলা, এই সকল সেক্টরগুলি এর মধ্যে মোটামুটি ভাবে ইনক্লুডেড। মাননীয় স্পিকার, এই সেক্টরগুলোর মধ্যে লক্ষ কোটি মানুষ জড়িত। আমরা এই সেক্টরগুলোর উপরে জোর দিতে চাই এবং এখান থেকে এই সেক্টরগুলোকে আমরা আরো ভাইব্রেন্ট করে গড়ে তুলতে চাই। এবং সে কারণে মাননীয় স্পিকার, এই খাতগুলোকে আমরা অর্থনীতির মূল ও স্রোতধারায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছি, সিদ্ধান্ত গ্রহণ করেছি মাননীয় স্পিকার, যা আমরা বিশ্বাস করি দেশের শুধু ভিতরের অর্থনীতি নয়, যা আমাদেরকে বৈদেশিক মুদ্রা অর্জনে সহযোগিতা করবে, যা আমাদেরকে অনেক ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। মাননীয় স্পিকার, সরকার একদিকে পেশাদার খেলোয়াড় তৈরি করতে চায়। আমাদের গ্যালারিতে আজকে অনেক তরুণ তরুণীরা আছে, এদের মধ্যে অনেকেই আছে যারা বাই বন্ড, যারা বিভিন্ন, তাদেরকে যদি একটু সুযোগ দেওয়া হয় বাই বন্ড তারা ভালো খেলোয়াড় হতে পারবে। মাননীয় স্পিকার, আপনি নিজেও আপনার জীবনে একজন ভালো ফুটবল প্লেয়ার ছিলেন। মাননীয় স্পিকার, এই লক্ষ্যে ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে দেশে বিদেশে সাফল্য অর্জনকারী যে খেলোয়াড় আছে, মাননীয় স্পিকার, এইবারই
প্রথমবারের মতন আমরা একটা জাতীয় সম্মানী কাঠামোর আয়তায় এদেরকে নিয়ে এসেছি এবং তাদেরকে আমরা অর্থনৈতিক সহায়তা প্রদান করছি। আমাদের দেশে খুব স্বাভাবিকভাবে মাননীয় স্পিকার একটি সামাজিক একটি পারসেপশন রয়ে গিয়েছে আমাদের মধ্যে যে খেলাধুলা করলে, যদি বেশি খেলাধুলা কেউ করে তাহলে জীবনে সে বড় কিছু হতে পারবে না। কিন্তু মাননীয় স্পিকার, খেলাধুলাও যে একটি প্রফেশন হতে পারে, এটি আমার মনে হয় এই সংসদে বোধহয় আপনি খুব হাতে গোনা দু একজনের মধ্যে আপনি একজন মানুষ যে ভালো করে জানেন যে খেলাধুলা ক্যান বিকাম এ প্রফেশন, এবং আমরা এটিকে মাননীয় স্পিকার এটিকে আমরা তুলে ধরতে চাই। এই খেলাধুলা প্রফেশন হতে হবে, এর মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যারা সদস্য তাদেরকে, যারা এই খেলাধুলায় ভালো তাদেরকে আমরা প্যাট্রোনাইজ করতে চাই, তাদেরকে সেইটাকে পেশা হিসেবে আমরা শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই। মাননীয় স্পিকার, অপরদিকে দেশে খেলাধুলায় যে শিক্ষা কারিকুলামে আমরা স্পোর্টসকে একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করতে চাই। আমাদের যে রেগুলার কারিকুলাম আছে তার মধ্যে আমরা স্পোর্টসকে নিয়ে আসতে চাই। এই ব্যাপারে কাজ চলছে, ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে আমরা এটার প্রতিফলন দেখতে পাবো। মাননীয় স্পিকার, নতুন করি আমরা যারা আছি, আপনারা সহ মাননীয় স্পিকার, যে এইজ গ্রুপটা আছে আমরা কম বেশি সবাই নতুন করি শব্দটির সাথে পরিচিত, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন এই দেশের সেই সময়কার শিশু কিশোর যারা ছিল তাদের ভিতরে যে প্রতিভা ছিল, সেই প্রতিভাগুলো, কালচারাল প্রতিভা যেগুলো ছিল সেটিকে বের করে নিয়ে আসা, তাদেরকে আরো কনফিডেন্ট ভাবে গড়ে তোলা। মাননীয় স্পিকার, সেই নতুন কুড়িরই চালু হয়েছে এবং নতুন কুড়ির আরেকটি নতুন ভার্সনও আমরা চালু করেছি, সেটি হচ্ছে স্পোর্টস। মাননীয় স্পিকার, আমরা নতুন কুড়িতে যেরকম আমাদের আগামী প্রজন্মরা, ভবিষ্যৎ প্রজন্মরা তাদের কোয়ালিটিস গুলোকে বের করে নিয়ে আসবে, ঠিক খেলাধুলার ক্ষেত্রে আমরা নতুন করে চালু করেছি। এর মাধ্যমে মাননীয় স্পিকার, এই খাতগুলোর অর্থনীতি একটি নতুন খাত হিসেবে বিকশিত হওয়ার পাশাপাশি এর মাধ্যমে সারা দেশের তরুণদের মধ্যে আয় এবং কর্মসংস্থান সৃষ্টি হবে এবং একই সাথে মাননীয় স্পিকার, দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি সামাজিক ও সাংস্কৃতিক একত্রতা এবং সংহতি বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা তার বক্তব্যে উল্লেখ করেছেন, আমরা সকলেই জানি যে বাংলাদেশের যে শ্রম বাজার বিদেশে আছে, এটির উদ্যোক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় মধ্যপ্রাচ্য সহ, বিশেষ করে মধ্যপ্রাচ্য, পৃথিবীর অন্য দেশ তো অবশ্যই আছে, বাট বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন দেশে সেই সময় বাংলাদেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের কর্মসংস্থান নিয়ে সেখানে গিয়েছিল। মাননীয় স্পিকার, শহীদ জিয়ার সেই ধারাবাহিকতাটাকে রক্ষা করে বর্তমান সরকার বৈশ্বিক শ্রমবাজারে আরো বেশি সংখ্যক দক্ষ জনশক্তি জন্য নতুন নতুন বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। মাননীয় স্পিকার, এবং শুধু তাই নয়, প্রবাসী বাংলাদেশিরা আমরা জানি আমাদের অর্থনীতিতে একটি শক্তিশালী ভূমিকা রাখেন এবং সে কারণে মাননীয় স্পিকার আমরা কাজ করছি, এই যে প্রবাসীরা যখন দেশে ফিরেন তাদের বা বিদেশেই থাকেন তাদেরকে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যার সম্মুখীন যেগুলা তারা হন, এইগুলো যাতে কিছুটা হলেও তাদেরকে আমরা রিলিফ দিতে পারি, সেই জন্য মাননীয় স্পিকার আমরা একটি কার্ডের উপরে কাজ করছি, যেটির নাম আমরা দিয়েছি প্রবাসী কার্ড, এবং এই কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে তাদের যে প্রাত্যহিক যে সমস্যাগুলো সেগুলো কিভাবে তাদেরকে রিলিফ দেওয়া যায় সেখানে সেই ব্যবস্থাটি আমরা রাখছি। মাননীয় স্পিকার, যে কোনো দেশের অর্থনীতি বিদ্যুৎ ও জ্বালানির উপরে ভীষণভাবে নির্ভরশীল, যে দেশের কথাই বলি না কেন। মাননীয় স্পিকার, তাই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা শুধু একটা অর্থনৈতিক বিষয় নয়, বরং এটির সাথে জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ উন্নয়ন ভিত্তি এটা। মাননীয় স্পিকার, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় এমন একটি জ্বালানি খাত পেয়েছে যেটি নিয়ে গতকালকে আমরা এই সংসদে আলোচনা করেছি, যেই খাতের মাননীয় স্পিকার সীমাহীন দুর্নীতি ঘটেছে, সীমাহীন এমন দুর্নীতি ঘটেছে মাননীয় স্পিকার, ঘটনাগুলো শুনলে জানলে রীতিমতো গা শিউরে ওঠে, কিভাবে এই দেশের জনগণের অর্থ অপচয় করা হয়েছে। দীর্ঘদিনের ভুল ও প্ল্যানহীন বা অপরিকল্পিত সিদ্ধান্ত
অথবা উদ্দেশ্যমূলক ব্যয়বহুল চুক্তি এবং দেশীয় অনুসন্ধানে চরমভাবে অবহেলা করা হয়েছে। বিভিন্ন বিদেশি কোম্পানিকে বিভিন্ন ফিল্ডগুলো দিয়ে দেওয়া হয়েছে। আমাদের নিজেদের যে বাপেক্স আছে সেটিকে কোনো রকম উৎসাহ দেওয়া হয়নি, সেটির জন্য কোনো রকম কাজ করা হয়নি। শুধুমাত্র নিজেদের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, ক্ষমতা ধরে রাখার স্বার্থে বিদেশি কিছু কোম্পানিকে সেই সুযোগগুলো দেওয়া হয়েছিল। স্পিকার, এই মুলতবির পর সোমবার সকাল থেকে আবারও শুরু হয়েছে জাতীয় সংসদ অধিবেশন। সেখানে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ টিভির সৌজন্যে আমরা সরাসরি ছিলাম সেখানে। বড় কোনো চুক্তি বা নগদ অর্জন না হলেও দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে চায়নাকে বেছে নেয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সংসদের বাইরে থাকা রাজনৈতিক দলের নেতারা। তারা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ আরও যেসব বিষয়ে চায়না সরকারের সঙ্গে আলোচনা হয়েছে তা বাস্তবায়িত হলে বাংলাদেশ লাভবান হবে। প্রধানমন্ত্রীর এই সফরে 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরে ভারতীয় আগ্রাসন বিরোধী অবস্থানও স্পষ্ট করেছে বলে তারা মনে করেন। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের 4 মাস পর 21 জুন 6 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া আর চায়না যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে দেশ দুটির সাথে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। সফর শেষে শুক্রবার রাতে দেশে ফেরার পরদিনই সংসদের অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। এদিন তাকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব গ্রহণ করে জাতীয় সংসদ। শুধু সরকারি দলের এমপিরা নন, বরং বিরোধী দলীয় নেতারাও তাকে ধন্যবাদ জানান। আমরা সরকারকে আশ্বস্ত করছি যে আমরা সকল সহযোগিতাই করব। সংসদের ভেতরে যখন প্রধানমন্ত্রীর সফরের এই প্রশংসা, তখন কি বলছেন সংসদের বাইরে থাকা দলগুলোর নেতারা? একটা বলয় ধরেন, চীনকে বলেন, ভারতকে বলেন, অন্য বললাম না, এর কোনোটার সাথে আমি নাই, সবটার সাথে আছি। দেখাইতে গেলে আগে একটা দেশে যেতে হয়, তা সেটাই সে করেছে মালয়েশিয়ায় যে। বরঞ্চ এখনকার বাস্তব হয়তো তার কারণে যে সে মনে করেছে চীনটাই তার জন্য উপযুক্ত হবে, কেন একেবারে তো বসে থাকা যায় না, সেই কাজটাই তারা করেছে। সুতরাং এইটাকে আমি কোনো নেগেটিভ দেখছি না। প্রধানমন্ত্রীর এই সফরে বড় কোনো অর্জন না হলেও পরিবর্তিত বাংলাদেশকে তিনি বিশ্ব দরবারে নতুনভাবে তুলে ধরতে পেরেছেন বলে মনে করেন এই নেতা। বাংলাদেশকে একটা ভারসাম্যপূর্ণ পরিবেশ বজায় রেখে আগাইতে হবে। সেটা আগায় রাখতে, ওই ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষা করতে গেলে চীনের সাথে সম্পর্ক, ভারতের সাথে সম্পর্ক, এইটাকেও তাকে উন্নততর করতে হবে। আমি আশা করব যে আমাদের সরকার সেই জায়গাটা একটা বিশেষ করে রাজনৈতিকভাবে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করে এবং এই অঞ্চলে যাতে একক কর্তৃত্ব কেউ না করতে পারে। নির্বাচনের আগে জামাত জোটের সঙ্গ ত্যাগ করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দলের সিনিয়র নেতা অধ্যাপক আশরাফ আলী আকন মনে করেন, প্রধানমন্ত্রীর চায়না সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে। এই জন্য আমরা তো ওনাকে ধন্যবাদ জানাই, তাই যে সাহেবকে যে উনি রূপ পরিবর্তন করেছেন। হ্যাঁ, আর কেন রূপ পরিবর্তন করবেন না উনি? ভারতের সফর কেন? যে দেশে আমার একটা খুনি হাজার হাজার মানুষকে খুন করেছেন, যারা টাকা পাচার করেছেন, যারা খুন গুম দিয়ে মানুষকে হত্যা করেছেন নির্মমভাবে, যারা, ঠিক না, তাদেরকে আশ্রয় দিয়ে রাখছে। এই নেতার দাবি, হাজারো ছাত্র জনতার হত্যাকারীদের আশ্রয় দিয়ে এবং সীমান্তে বাংলাদেশিদের হত্যা ও পুশ ইনের মধ্য দিয়ে বাংলাদেশকে বিপদে ফেলার চেষ্টা করছে প্রতিবেশী ভারত। এমন সময়ে প্রধানমন্ত্রীর এই চায়না সফর বাংলাদেশের জন্য আত্মমর্যাদার প্রমাণ। এর সাথে যে সমঝোতা এবং চুক্তি হয়েছে, সেগুলো যদি সততা এবং দক্ষতার সাথে সে বাস্তবায়ন করতে পারে, তাই কিন্তু দেশটা একটা উন্নত দেশের একটা প্রথম সোপানে উপনীত হবে বলে আমি মনে করি। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। আওয়ামী লীগ আমলে বিদেশে পাচার করা টাকা ফিরিয়ে আনা ও পাচারকারীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এতে জনগণের সম্পদ নিরাপদ থাকবে বলে মনে করেন তিনি। সোমবার জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেটের উপর আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় নেতা। এ সময় স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন শফিকুর রহমান। বলেন, স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনা চলছে, শয্যা সংকটে হাসপাতালে ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না মানুষ, তাই স্বাস্থ্য খাতকে আলাদা গুরুত্ব দেওয়ার দাবি জানান তিনি। জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ আমলে বহু টাকা বিদেশে পাচার হয়েছে, এগুলো ফেরত আনা গেলে বাজেটের ঘাটতি মেটানো সম্ভব। দাবি জানান, অর্থ পাচারকারীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। বাজেট আলোচনায় সাম্প্রতিক চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিরোধী দলীয় নেতা। আশা প্রকাশ করেন, দ্রুতই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবে সরকার। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ
26-27 অর্থবছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। এ টাকা আমাদের, এ টাকা জনগণের। এই টাকা ডাকাতি চুরি করে লুণ্ঠন করে নিয়ে যাওয়া হয়েছে। জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দিতে হবে, আর সম্পদের সাথে কালপ্রিটদেরকে ফিরিয়ে আনতে হবে। শুধু সম্পদ আসলো, কালপ্রিটরা থেকে গেল, তাহলে কিন্তু সঠিক শিক্ষা হবে না। ওদেরকেও ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে। ইউরোপের বাজারে দিন দিন কমছে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি। অপ্রচলিত বাজারে নিজেদের হিস্সা বাড়ানোর চেষ্টাও দেখছে না আলোর মুখ। অব্যাহত রয়েছে নিম্নমুখী প্রবণতা। এছাড়াও অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে তৈরি পোশাকের মূল্য সংযোজন কমেছে উল্লেখযোগ্য হারে। এমন পরিস্থিতির জন্য বৈশ্বিক অর্থনৈতিক অবস্থাকে দায়ী করছেন খাত সংশ্লিষ্টরা। ক্রমেই কমছে ইউরোপের দেশগুলোতে তৈরি পোশাকের রপ্তানি। চলতি বছরের শেষ 4 মাসে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে 19%। এর কারণ হিসেবে খাত সংশ্লিষ্টরা বলছেন, ইউরোপের দেশগুলোতে মূল্যস্ফীতি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অস্থিরতার কারণে চাহিদা কমিয়েছেন ইউরোপের ক্রেতারা। একই সঙ্গে বৈশ্বিক বাজারে তৈরি পোশাকের নিম্নমুখী প্রবণতার কারণে প্রতিযোগিতা বেড়েছে, যার প্রভাব পড়েছে দেশের তৈরি পোশাক রপ্তানিতেও। টোটাল রপ্তানিতেও ডিক্লাইন। এইটা কোন সময় প্রচলিত বাজারে কোনো অপচয় ওঠানামা করে ওই নির্দিষ্ট দেশের আর্থসামাজিক অবস্থার কারণে, এবং আমাদের কস্টিংয়ের কারণে, আমাদের ইনিশিয়েটিভের কারণে। এই জন্যই আমরা কিন্তু বিশেষ করে ফোকাস করছি জাপানকে। ব্রাজিলের অ্যাম্বাসাডারের সাথে আমাদের কোনো একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল, ওইখানে আমরা বলেছি যে অন্তত ব্রাজিলিয়ান কটন দিয়ে যেসব প্রোডাক্ট আমরা তৈরি করবো সেটা ডিউটি এক্সাম্পশন অথবা ডিউটি ফ্রি দিতে হবে। তো উনি বিষয়টা পজিটিভলি নিয়েছেন, এটা নিয়ে আমরা কাজ করতে বলেছেন। অন্যদিকে স্বস্তিতে নেই অপ্রচলিত বাজারও। কয়েকটি দেশের পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা নিম্নমুখী। অপ্রচলিত বাজারে মোট রপ্তানি কমেছে $28.78 কোটি। সবচেয়ে বেশি পতন হয়েছে রাশিয়ার বাজারে 29.17%। একমাত্র বড় বাজার হিসেবে চীনে রপ্তানি বেড়েছে 21.51%। ইন্ডিয়া, পাকিস্তান, ইভেন চায়না আপনি যদি দেখেন সবাই কিন্তু এক্সপোর্ট ড্রপ করেছে। আমরা যে এত ডলার বা এত বিলিয়ন যে আমরা লস করলাম অর্ডারের, সেলসের, এটা কিভাবে কভার হবে? এই অর্ডারগুলো কোথায় গেল তাইলে? আর যদি যে না থাকে তাহলে কি আবার আসবে কিনা? There's a lot of uncertainty. তো এই আনসার্টেনিটিগুলোকে থেকে যদি বের হয়ে আসতে হয়, তাহলে আমাদের প্রপার রোড ম্যাপ থাকতে হবে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে তৈরি পোশাক খাতে মূল্য সংযোজন কমেছে। যেখানে দ্বিতীয় প্রান্তিকে তৈরি পোশাক খাতের মূল্য সংযোজন ছিল 64.22%, সেখানে তৃতীয় প্রান্তিকে তা দাঁড়িয়েছে 61.35%। দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতকে এগিয়ে নিতে হলে পরিকল্পনা ও বাজার প্রতিযোগিতা বিবেচনায় নিজেদের সক্ষমতা এবং পণ্যের বৈচিত্র্য বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। তোফাজ্জল হোসেন, ওয়ান নিউজ, ঢাকা। এবারের বাজেটে কৃষিতে গুরুত্ব দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বলছেন, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে উত্তরাঞ্চলের অর্থনীতিতে গতি সঞ্চার হবে, একই সাথে খুলবে নতুন সম্ভাবনার দ্বার। তবে ব্যবসায়ীরা বলছেন, রাজশাহী অঞ্চলের শিল্প বিকাশে সারা দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করা জরুরি। শিল্পক্ষেত্রে বরাবরই পিছিয়ে থাকা রাজশাহী অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ খুবই কম। বিগত সময়ে দশকের পর দশক এ নিয়ে আলোচনা হলেও ইতিবাচক পদক্ষেপ তেমন দেখা যায়নি। এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার দাবিও রয়ে গেছে উপেক্ষিত। কৃষিভিত্তিক অর্থনীতির জন্য পরিচিত রাজশাহী অঞ্চল, তাই এবারের বাজেটে কৃষি খাতে বেশি বরাদ্দকে ইতিবাচক হিসেবে দেখছেন এখানকার ব্যবসায়ীরা। তাদের বিশ্বাস, সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা গেলে কৃষির পাশাপাশি এখানকার অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। কৃষির যে বাজেট ঘোষণা হয়েছে সেখান থেকে রাজশাহীর জন্য যদি তারা বাজেটকে সমন্বয় করে আনতে পারেন, তাহলে রাজশাহীর জন্য এটার একটা বেনিফিট আমরা পাবো। 30,000 কোটি টাকাটাকে সুপার ডিস্ট্রিবিউশন করতে পারে, মানে প্রতিবারের ন্যায় যদি লুটপাট না হয়, প্রকৃত যারা কৃষক বা কৃষি যারা রিলেটেড যারা ব্যবসা করে তাদের সাথে যদি এটা ডিস্ট্রিবিউশন হয়, আমার মনে হয় সেক্ষেত্রে বাজেটের একটা বড় ভূমিকা থাকবে এই উত্তর অঞ্চলের জন্য। ব্যবসায়ীরা বলছেন, রাজশাহী অঞ্চলে শিল্প বিকাশে সারা দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করা জরুরি। রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক করা, নিয়মিত কার্গো ফ্লাইট চালু, কৃষি ও মৎস্য খাতে সহায়তা বৃদ্ধি এবং উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ তৈরি হলে বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন মাত্রা যোগ হবে। আমাদের এখানে গ্যাস ঢাকার চেয়ে 40 বছর পর এসছে, কিন্তু শুধুমাত্র গৃহস্থালিতে।
এখনো পর্যন্ত কমার্শিয়ালি বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে গ্যাসের সেরকম সংযোগ হয়নি। সবচেয়ে বড় অসুবিধা হয়েছে আমাদের কর্মসংস্থা খুবই কম। আমরা সেইকে বিমানবন্দরকে ইন্টারন্যাশনাল চাচ্ছি এবং একটি মিনিমাম সপ্তাহে 2টি কার্গো বিমান চাচ্ছি। অর্থনীতিবিদদের ভাষ্য, এবারের বাজেটে কৃষিকে অগ্রাধিকার দেওয়ায় উত্তরাঞ্চলের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এখন প্রয়োজন স্থানীয় অগ্রাধিকারগুলোকে যথাযথভাবে তুলে ধরা এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় সমন্বিত উদ্যোগ নিশ্চিত করা। আশাবাদের দিক হলো আমাদের একজন মন্ত্রী আছেন আমাদের অঞ্চলে, সেই দিক থেকে আমার মনে হয় যে আমরা আশাবাদী যে এই অঞ্চল কেন্দ্রিক যে প্রজেক্টগুলো সেইগুলো যেন যথার্থভাবে বাস্তবায়িত হয়, এটি একটা দিক। আর দ্বিতীয় আরেকটি দিক হচ্ছে যে আপনি জানেন যে আমাদের দুর্নীতি একটা বড় সমস্যা আর কি, সুশাসনের অভাব। টাকা বরাদ্দ হয়, বাস্তবায়ন হয়, কিন্তু গুণগত মান তার সেই বিষয়টা একটা ইস্যু থেকে যায় আর কি। কৃষি খাতে অগ্রাধিকার রাজশাহীর জন্য নতুন সম্ভাবনার বার্তা এনে দিয়েছে। এখন সেই সম্ভাবনা কৃষকের মাঠ থেকে শিল্প কারখানা, বিনিয়োগ ও কর্মসংস্থানে কতটা প্রতিফলিত হয় সেটি দেখার অপেক্ষা। আহসান হাবিব অপু, ওয়ান নিউজ, রাজশাহী। ওয়ান বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। একের পর এক নিয়ে প্রকল্পেও নিরাপদ পানি পাচ্ছে না কুয়াকাটার মানুষ। বিকল্প পাম্প হাউসে আবাসিক বাসা, আবার শুরু হচ্ছে কোটি টাকার নতুন প্রকল্প। পর্যটন নগরী কুয়াকাটায় নিরাপদ পানির অভাব মেটাতে একের পর এক প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, অথচ এর ফল পাচ্ছেন না এলাকাবাসী। আগের প্রকল্প ভেস্তে গেলেও আবার নতুন কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার, অথচ 2 বছর আগে শেষ হওয়া একই ধরনের একটি প্রকল্প থেকে আজও পানি পাননি পৌরবাসী। উদ্বোধনের আগেই বিকল হয়ে যায় পাম্প, চুরি হয় মূল্যবান যন্ত্রাংশ। এমনকি একটি পাম্প হাউস এখন পরিণত হয়েছে আবাসিক বাসায়। স্থানীয়দের অভিযোগ, আগের প্রকল্পের ব্যর্থতা তদন্ত না করেই শুরু হচ্ছে নতুন প্রকল্প। 2010 সালে সাগরপাড়ের কুয়াকাটা পৌরসভা প্রতিষ্ঠা করা হয়। এর আয়তন 8.11 বর্গ কিলোমিটার, প্রায় 65,000 মানুষের বসবাস এখানে। আর পর্যটন মৌসুমে ভিড় করেন আরো অন্তত 20,000 পর্যটক। অথচ দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্রের সবচেয়ে বড় সংকট এখনো নিরাপদ সুপেয় পানি। এই সংকট দূর করতে 2023 সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করে একটি পানি সরবরাহ প্রকল্প। প্রকল্পে 3টি উৎপাদক নলকূপ, প্রায় 10 কিলোমিটার পাইপলাইন, 8টি পাবলিক টয়লেট এবং 580টি গৃহসংযোগ দেওয়ার কথা ছিল। কিন্তু প্রকল্প শেষ হওয়ার 2 বছর পরও সেই পানি পৌঁছায়নি মানুষের ঘরে। তুলাতুলি পয়েন্টে গিয়ে দেখা যায় একটি পাম্প হাউসে নেই কোনো যন্ত্রপাতি। পরিত্যক্ত ভবনটিতে এখন পরিবার নিয়ে বসবাস করছেন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক। তিনি জানান, কর্তৃপক্ষ চাইলে ভবনটি ছেড়ে দেবেন। আমি আছি প্রায় 2 বছর যাবত এখানে, তাদের অনুমতি নিয়েই আসি। আপনাদের পরিত্যক্ত বিল্ডিংটা অনুমতি সাপেক্ষেই আমরা নিছি, আমরা ব্যবহার করতেছি। স্থানীয়দের অভিযোগ, চালুর আগেই বিভিন্ন পাম্পের মূল্যবান যন্ত্রাংশ ও পাইপলাইন চুরি হয়ে গেছে। কোটি টাকার প্রকল্প হলেও আজ পর্যন্ত তারা নিরাপদ পানির কোনো সুবিধা পাননি। সাপ্লাই পানির অফিস করা হয়েছে কুয়াকাটার মধ্যে 3টা, তো মানে 3টার মধ্যে এখন পর্যন্ত একটারও তো কোনো কার্যক্রম নাই। আমাদের এলাকায় 2 বছর আগে লাইন টানা হয়েছে, কিন্তু আমাদেরকে এখন তারিখ পর্যন্ত আমরা পানির সংস্থা পাইনি। চাকরি ও আর্থিক সুবিধার আশ্বাসে জমি দিয়েও প্রতারিত হওয়ার অভিযোগ জমির মালিকদের। সাবেক প্যানেল মেয়র পান্না মিয়া হাওলাদার জানান, জনস্বার্থে জমি দিল সেই প্রকল্পের কোনো সুফল পায়নি মানুষ। মেয়র মহোদয় এরা আমার কাছে জায়গা চাইছে, আমি জায়গা দিয়েছি, আমার একটা চাকরি দেওয়ার কথা। এটার যদি উদ্যোগ নিয়ে আমাদের এলাকাবাসীর এই পানির লাইনটা ঠিকঠাক মতো দিতে আমাদের গ্রামবাসী সবাইরই সুযোগ সুবিধা, এলাকার মানুষের সুবিধা হবে, সেই ছেলেটাও এ দিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে। সেই সুবাদে আমরা মৌখিকভাবে ওখানে জমি দিয়েছি। আগের প্রকল্পের ব্যর্থতার তদন্ত না করেই নতুন প্রকল্প হাতে নেওয়াকে সুশাসনের বড় ঘাটতি হিসেবে দেখছে সচেতন নাগরিক কমিটি। তার কাজের অগ্রগতি কতটুকু সেটা দেখা উচিত, সেটা না দেখেই এই নতুন প্রযুক্তি হাত দেওয়া আমার মতে সমীচীন হয়নি। এরই মধ্যে একই এলাকায় নিরাপদ পানি ও বর্জ্য ব্যবস্থাপনা সম্প্রসারণ নামে নতুন প্রকল্পের কাজ শুরু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে আগের প্রকল্পের অনিয়ম ও বর্তমান অবস্থা নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কলাপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল হক জসিম এবং পটুয়াখালী নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুজ্জামান। এদিকে পৌর প্রশাসক মোহাম্মদ ইয়াসিন সাদেককে কার্যালয়ে পাওয়া যায়নি।
2 বছর আগে শেষ হওয়া প্রকল্পে এখনো নিরাপদ পানি পায়নি কুয়াকাটাবাসী। এরই মধ্যে শুরু হচ্ছে নতুন আরেকটি কোটি টাকার প্রকল্প। তাই স্থানীয়দের দাবি নতুন প্রকল্পে অর্থ ব্যয়ের আগে অতীতের প্রকল্পের ব্যর্থতার তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং দ্রুত নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা হোক। ওয়ান ন্যাশনাল ডেস্ক। 24 ঘন্টার ব্যবধানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সিনিয়র স্টোর অফিসার ডক্টর ঝন্টু সরকার জানান, মারা যাওয়া 9 মাস বয়সী শিশুটি তারাকান্দা এলাকার বাসিন্দা। শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেলে তার মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 60 জনে। গত 17 মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট 2427 জন শিশু এই হাসপাতালে ভর্তি হয়েছে। আর 24 ঘন্টার ব্যবধানে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 23 শিশু। এই মুহূর্তে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে 95 জন। হামের আরও খবর নিয়ে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, হাসপাতালে হামের রোগীর চাপ কেমন দেখছেন, আর হামের টিকা সরবরাহ স্বাভাবিক আছে কিনা জানাবেন। ইস্তিয়াক, আসলে যেমনটি বলছেন যে সারা দেশের ন্যায় বরিশালে কিন্তু হামের প্রকোপটা রয়েছে। তবে আমরা দেখেছি যে বরিশালে কিন্তু এখন শিশুদের তুলনায় বড়দের হাম আক্রান্তর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, এবং এই কারণে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে কোনো বড় যারা রয়েছে অর্থাৎ বয়স্ক যারা হামে আক্রান্ত রয়েছে তাদের কিন্তু রাখা হচ্ছে না, তাদেরকে প্রেরণ করা হচ্ছে বরিশাল সদর জেলা হাসপাতালে। তবে আসলে যারা রোগ নির্ণয়ের অর্থাৎ রোগ নিয়ন্ত্রণের জন্য যারা আসছে তারা নিজেরাই আরও রোগী হয়ে যাচ্ছে। তার একটি কারণ আপনাকে জানিয়ে রাখি, যেহেতু হাসপাতালে কোনো কক্ষ নেই, সুতরাং শয্যার কোনো ব্যবস্থা না থাকায় বারান্দাতে রাখা হচ্ছে তাদেরকে, এবং এই বারান্দাতে রাখতে হলে তাদের যে পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার সেটির ছাইফোঁটাও এখানে আমাদের চোখে পড়ছে না। এর কারণে যে হামে আক্রান্ত যারা হচ্ছে তাদের এক ধরনের সমস্যার মধ্যে থেকে তারা যাচ্ছে। অপরিষ্কার অপরিচ্ছন্নতা, যেমন প্রচুর পরিমাণে বালু ময়লা আবর্জনা লেগেই থাকে এই বারান্দাগুলোতে, কারণ এখানে ঝাড় বা পরিষ্কার করার মতো কোনো সুযোগ নেই, যেহেতু জনবল সংকট রয়েছে এবং স্থান সংকুলন রয়েছে। সুতরাং এর মধ্যে থেকেই তারা চিকিৎসা নিচ্ছে। এই কারণে তাদের সুস্থতার যে মাত্রা সেটি কিন্তু দিনে দিনে কমছে, তেমন বাড়ছে না। অর্থাৎ একজন রোগী 7 দিনে সাধারণত চিকিৎসকরা যেমন বলছেন যে 7 দিনে যেভাবে তারা বাসায় যেতে পারে সেই বাসায় আসলে তারা 7 দিন যেতে পারে না, তাদের এর থেকে কিন্তু অধিক সময় লাগে। আপনি জানবেন যে সামনে যেহেতু ডেঙ্গুর একটা প্রকোপ রয়েছে, অর্থাৎ হাসপাতালের চারপাশ যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার কথা সেটি তো নেই। এটা শুধু বরিশাল সদর হাসপাতালে না, গোটা বরিশালের চিত্রই কিন্তু এগুলো। তো সুতরাং সেখান থেকে যে মশা মাছির যে আসছে সেগুলো কিন্তু এই রোগীদের উপরই এখন প্রভাবটা পড়ছে, যে কারণে রোগী সুস্থর চেয়ে অসুস্থতার বেশি হচ্ছে। আরেকটি বড় যে সমস্যা, চিকিৎসকরা যে আমাদেরকে যেমন জানিয়েছেন যে এখানে যারা রোগী হয়ে আসছে তাদের সাথে তাদের যে আত্মীয় স্বজন অর্থাৎ হাসপাতালের ভাষায় যারা দর্শনার্থী যাদেরকে বলা হয় সেই দর্শনার্থীর সংখ্যা কিন্তু বাড়ছে, অর্থাৎ একজন রোগীর সাথে 3 থেকে 4 জন করে দর্শনার্থী থাকছে। ফলে রোগীর যেমন সুযোগ সুবিধার সমস্যা হচ্ছে, তেমন তাকে রোগ নির্ণয়ের ক্ষেত্রে এবং তার চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে কিন্তু নানান ধরনের জটিলতা পোহাতে হচ্ছে। তবে দিনের একটু তথ্য আপনাকে বলে রাখি, এখন পর্যন্ত গোটা বরিশালে 50 জন শিশুর মতো মৃত্যুর সংবাদ রয়েছে এবং হামে আক্রান্ত হয়েছে প্রায় 11,000-এর মতো। এখনো চিকিৎসা নিচ্ছে 10,400 রোগী। বাকি যারা আছে তারা কিন্তু এখন হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে। তো এই সমস্যার সমাধান কাটিয়ে ওঠার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন বরিশালের স্বাস্থ্য বিভাগ। এই ছিল ইস্তিয়াক এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আরিফ। বরিশাল থেকে হামের সর্বশেষ পরিস্থিতি জানছিলাম আরিফুল ইসলামের কাছ থেকে। চলে যাচ্ছি পরের সংবাদে। বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার সকাল 8:30টায় স্কল হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। দীর্ঘদিন নিউমোনিয়ার জটিলতায় ভুগছিলেন তিনি। 14 জুন তাকে আইসিইউতে নেওয়া হয়। এর আগে 2024 সালেও ছিলেন লাইফ সাপোর্টে। পরে কিছুটা সুস্থ হয়ে উঠলেও নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। মুস্তাফা মনোয়ার দেশের সংস্কৃতি অঙ্গনে এক অনন্য নাম। ঢাকার আর্ট কলেজে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। দেশে পাপেট শোর পথিকৃত ছিলেন তিনি। টেলিভিশনে শিশুতোষ অনুষ্ঠানে রেখেছেন অনন্য অবদান। 2004 সালে পান 21 পদক। পুলিশ প্রশাসনে বড় রদবদল হয়েছে। বিসিএস পুলিশ ক্যাডারের 21 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে। ডিআইজি মুশফিকুর রহমানকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। এনএসআই পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসাইনকে পদোন্নতি দিয়ে সিআইডির অতিরিক্ত আইজি করা হয়েছে। ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে 2 গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত 25 জন আহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার কালীকচ্ছ বাজার এলাকায় সূর্যকান্দি ও ধুলন্তি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হাদিম মিয়া ধুলন্তি চাকসার গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাতে কালীকচ্ছ বাজারে 2 পক্ষের লোকজন মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় হাদিম মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গ্যাস সংকটে 1 বছরের বেশি সময় ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। এতে প্রতিদিন উৎপাদন ব্যাহত হচ্ছে প্রায় 1200 মেট্রিক টন ইউরিয়া সার। জ্বালানি মন্ত্রী নির্ধারিত সময়ে গ্যাস সংযোগের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। এতে লোকসানের পাশাপাশি নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। দ্রুত গ্যাস সংযোগের দাবিতে আন্দোলনে নেমেছেন শ্রমিক কর্মচারীরা। 1981 সালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে 536 একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয় আশুগঞ্জ সার কারখানা। 1983 সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করা এই কারখানা দীর্ঘদিন ধরে দেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। উৎপাদিত ইউরিয়া সার কমান্ডোভুক্ত 8টি জেলায় সরবরাহ করা হতো। কিন্তু গত বছরের 31শে মার্চ গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার পর থেকেই থেমে আছে উৎপাদন। প্রতিদিন 1150 থেকে 1200 মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 4.5 কোটি টাকা। মাসে ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় 135 কোটি টাকা। ফলে স্থানীয় চাহিদা মেটাতে এখন বিদেশ থেকে সার আমদানি করা হচ্ছে। কারখানা গ্যাস দিচ্ছি করতেছে, তা আমরাও আশায় আছি। তা আশায় যতদিন থাকতে একটা সময় দেখা যাবে যে আমরা আশাহত হয়ে যাব। আশুগঞ্জ সার কারখানার যে সার উৎপাদন হয় সেটা অনেক গুণগত মান সম্পন্ন। বিভিন্ন সার কারখানার চেয়ে এই সারের মান অনেক উন্নত মানের। কারখানা কর্তৃপক্ষ বলছে, নিয়ম অনুযায়ী বছরে 330 দিন চালু থাকার কথা থাকলেও 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে কারখানাটি। দীর্ঘদিন বন্ধ থাকায় মেয়াদ উত্তীর্ণ যন্ত্রপাতি আরও ঝুঁকির মুখে পড়ছে। এদিকে জাতীয় সংসদে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার রমিন ফারহানা একাধিকবার গ্যাস সংযোগ চালুর দাবি তুললেও এখনো কার্যকর হয়নি সেই ঘোষণা। এরই প্রতিবাদে আন্দোলনে নেমেছে শ্রমিক কর্মচারীরা। তাদের হুঁশিয়ারি, দ্রুত গ্যাস সরবরাহ না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এখানে গ্যাস প্রাপ্যতা রয়েছে 400 থেকে 500 MMCFD গ্যাস আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে উৎপন্ন হয়, কিন্তু আমাদের উপর দিয়ে গ্যাস যায়, কিন্তু আমরা এই গ্যাসটি পাচ্ছি না। বছর 9 মাস বন্ধ থাকে, 7 মাস বন্ধ থাকে, 8 মাস বন্ধ থাকে, 10 মাস বন্ধ থাকে, 2 মাস চলে, 3 মাস চলে, যাতে কারণে কারখানার যন্ত্রপাতি বিরাট হ্যাম্পার হচ্ছে শুধু ডিউ টু শর্টেজ অফ গ্যাস। গ্যাস সরবরাহের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বাহরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। গ্যাস পাওয়ার বিষয়ে আমরা এখন আমাদের এখানে কোনো ইনস্ট্রাকশন আসে নাই। সেই বিষয়টা তো আসলে মানে উপরের লেভেল বিষয়টা করতেছে, এটা আমরা আসলে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ইনস্ট্রাকশন পাই নাই। 44 বছরের পুরানো আশুগঞ্জ সার কারখানার যন্ত্রপাতির আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে। দ্রুত গ্যাস সরবরাহ দিয়ে উৎপাদন শুরু না করলে আর্থিক ক্ষতির পাশাপাশি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সার কারখানার সক্ষমতা স্থায়ীভাবে নষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম, চ্যানেল 1, ব্রাহ্মণবাড়িয়া। 1 বুলেটিনে নিচ্ছে আরেকটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট সহ সব নদ নদীর পানি বিপদ সীমার কাছাকাছি। নতুন নতুন এলাকায় শুরু হয়েছে ভাঙন।
গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট সহ সবগুলো নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। পানি বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন এলাকায় ভাঙন শুরু হয়েছে। ভাঙনের তীব্রতায় টিকতে পারছে না নদী পাড়ের পরিবারগুলো। পানি বৃদ্ধির ফলে সদর উপজেলার কুন্দেরপাড়া, ফুলছড়ি ও সুন্দরগঞ্জের বেশ কয়েকটি পয়েন্টে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। তিস্তার ভাঙনে সুন্দরগঞ্জের ভাটি, কাপাসিয়া, শ্রীপুর, পুঠিমারি, লালচামার, দত্তের খামার, মিন্টু মিয়ারচর, পোড়ারচর এবং যমুনা ও ব্রহ্মপুত্র নদীর ভাঙনে ফুলছড়ি উপজেলার রতনপুর ইউনিয়নের কটিয়ার ভিটা গ্রামে শুরু হয় ভাঙন। ভাঙনে কয়েকদিনে এসব এলাকার শতাধিক ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙন এলাকার কয়েকটি পয়েন্টে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে বলে জানান পাউবো কর্মকর্তারা। কুড়িগ্রামের নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় জেলার বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। ইতিমধ্যে দুধকুমার নদের ভুরুঙ্গামারি পাটেশ্বরী পয়েন্টে পানি বিপদসীমা 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানিও ধারাবাহিকভাবে বাড়ছে। জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে। অনেক এলাকার কৃষিজমি পানিতে ডুবে যাওয়ায় পাট, ভুট্টা, চীনাবাদাম ও মরিচ সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বেড়েছে নদী ভাঙনের ঝুঁকিও। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তা ও ধরলার পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টা পানি আরও বৃদ্ধি পেতে পারে। নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ওয়ান বুলেটিনে আরেকটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। আফগান সীমান্তে মুহুর্মুহু হামলা পাকিস্তানের, নিহত 29 সন্ত্রাসী হামলার জবাবে অভিযান বলছে ইসলামাবাদ। আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় স্থল অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের আস্তানায় পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়। এতে 29 জন সন্ত্রাসী নিহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, দেশ জুড়ে একাধিক সন্ত্রাসী হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। এ বিষয়ে আফগানিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাম্প্রতিক পাকিস্তানের পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে। দেশটির কর্তৃপক্ষের দাবি, এসব সহিংস ঘটনার বেশিরভাগের জন্য দায়ী পাকিস্তানি তালেবান। ওয়ান বুলেটিন শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রধানমন্ত্রীর চায়না সফর বাংলাদেশের জন্য আত্মমর্যাদার প্রমাণ। ভারতীয় আগ্রাসন বিরোধী অবস্থান স্পষ্ট, বলছেন সংসদের বাইরে থাকা দলের নেতারা। সংসদে ঐক্যের বার্তা জামায়াত আমিরের। বাজেট ঘাটতি মেটাতে 5,000 টাকা ফেরত আনার পরামর্শ। অর্থ পাচারকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান। পোশাক রপ্তানিতে মন্দার ছাপ, ইউরোপে কমছে চাহিদা। বৈশ্বিক অর্থনীতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। অপ্রচলিত বাজারেও আলোর দেখা নেই। বাজেটে কৃষি খাতে বরাদ্দে উত্তরাঞ্চলের জন্য নতুন সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা। রাজশাহীতে যোগাযোগ ব্যবস্থা সহজ করার তাগিদ ব্যবসায়ীদের। এই ছিল ওয়ান বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।